আয়োনাইজেশন এনার্জি তো পড়বো। তো ফার্স্ট অফ অল আয়োনাইজেশন পড়তে গেলে আমাকে একটা ছোট্ট স্টোরি শুনতে হবে। স্টোরি হচ্ছে এরকম, দেখো একটা বাড়িতে, এখানে তোমার সেন্টারে তোমার বাড়ির যে লোকজন রয়েছেন, গার্জিয়ান রয়েছেন, এখানে গার্জিয়ান রয়েছেন, গার্জিয়ান সুন্দরভাবে দেবো, গার্জিয়ান শান্তির প্রতীক, তাই সবুজ দিয়ে। গার্জিয়ান রয়েছেন। এবারে তোমরা আমি ধরে নিচ্ছি, আমি তোমার কথা বলছি না, তোমরা 3 বোন। এটা হচ্ছে লাস্ট অরবিট, যে অরবিটে তোমরা 3 জন বোন আছো, 3 জন মেয়ে আছে, এই একজন মেয়ে, এই একজন মেয়ে, এই একজন মেয়ে, ঠিক আছে? এই গার্জিয়ানরা এই মেয়েদেরকে অবশ্যই অ্যাট্রাক্ট করে রেখেছে পরিবারের প্রতি, রেস্ট্রিকশন, ভালোবাসা, স্নেহ, এইসব দিয়ে, ভালোবাসা, স্নেহ, রেস্ট্রিকশন এসব দিয়ে মানে পুরোপুরি ধরে রেখেছেন যাতে মেয়েরা বিগড়ে না যায়। যদি তুমি দেখবে যে সমস্ত ছেলে মেয়েদের উপরে বাবা মার স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা বা তোমার রেস্ট্রিকশন নেই, তারা কিন্তু মেজর কেসে বা ইন জেনারেল বিগড়েই যায়, সঠিক পথ দেখানোর লোকের অভাবে, তাই না? তো সেমভাবে এই গার্জিয়ানসরা পুরোপুরি এই ইলেকট্রনকে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে রেখেছে। এবারে মনে করো এখানে একটা ছেলে এসছে পল্টু, এই দাঁড়া চলেই গেল, পল্টু প্রথমেই চলে গেল। দেখো এই পল্টুর এই মহিলাকে খুব পছন্দ, এই মহিলাকে নিয়ে সে পালাবে। আচ্ছা পালাবে কোথায়? কোথায় পালালে পল্টু শান্তি পাবে? তারাও না না না, অন্য অরবিট নয় এখানে বাবা, অন্য অরবিট নয়। পল্টু কোথায় পালাবে? নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ফোর্স, নিউক্লিয়াস পজিটিভ, এই পজিটিভ চার্জের জন্য যে অ্যাট্রাকশন ফোর্স, তার বাউন্ডারি হচ্ছে এই পজিটিভ, মানে এই বাউন্ডারির বাইরে এইখানে যদি ইলেকট্রনটা যায়, এই ইলেকট্রনের প্রতি এই প্রোটনের কোনো অ্যাট্রাকশন ফোর্স কিন্তু নেই, বিকজ এই প্রোটনগুলোর অ্যাট্রাকশন ফোর্সের যে র্যাডার রয়েছে, যে রেডিয়াস রয়েছে, তার বাইরে গিয়ে ইলেকট্রনটা চলে গেছে, রেডিয়াসের বাইরে চলে গেছে। কী বললাম বোঝা গেছে? তো আবার বলি, এই রেডিয়াসের বাইরে এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক, যেখানে খুশি থাকুক, আমরা বলবো এই নিউক্লিয়াসের জন্য এটা ইনফাইনাইট ডিস্টেন্স, এগুলো ইনফাইনাইট ডিস্টেন্স, এই বাউন্ডারির বাইরে চলে গেলেই আমরা বলবো যে এই নিউক্লিয়াসের জন্য এই ডিস্টেন্সটা বা এইটা বা এটা ইনফাইনাইট ডিস্টেন্স। কী বললাম বোঝা গেছে? ব্যাস, এবার দেখো আমরা জানি যে এই ইলেকট্রন বা এই মেয়েটির বাড়ির প্রতি প্রচণ্ড টান কিন্তু আছে, এবং বাড়ির লোকেরও, গার্জেন্সদেরও এই মেয়েটির প্রতি যথেষ্ট স্নেহ, মায়া, মমতা আছে এবং আদর যত্নে রেখেছে। তো পল্টু বললেই কি মেয়েটা পালিয়ে যাবে? না, পল্টুকে প্রচুর পরিমাণে এফর্ট দিতে হবে, প্রচুর পরিমাণে বোঝাতে হবে, যেটাকে একদম পাতি ভাষা আমরা বলতে পারি অয়েলিং করতে হবে, বাটারিং করতে হবে, প্যাম্পার করতে হবে। তো প্রচুর পরিমাণে করলে তবেই মেয়েটা পল্টুর কথায় পটে গিয়ে এই ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে দাঁড়াবে এবং আচ্ছা এই পর্যন্ত দাঁড়াবে। তো এখানে পল্টুর মিনিমাম কতটা এনার্জি দিতে হবে, মিনিমাম কতটা এফর্ট দিলে এই ইলেকট্রনটা তার বাবা মা, গার্জিয়ান, মানে বাড়িতে যা আত্মীয়স্বজন যারা রয়েছে, রিলেটিভ যারা রয়েছে, তাদের সবার অ্যাট্রাকশন ফোর্সকে ব্রেক করে, অ্যাট্রাকশন ফোর্সকে ডমিনেট করে, ওভারকাম করে বাইরে বেরিয়ে যাবে ইনফাইনাইট ডিস্টেন্সে। মিনিমাম কতটা এফর্ট লাগবে, দ্যাট মিনিমাম এফর্ট নোন অ্যাজ আয়োনাইজেশন এনার্জি। অ্যাম আই ক্লিয়ার?
হ্যাঁ, শেষ হয়নি, দাঁড়াও, এটা তো আমি বাড়ির গল্প দিয়ে বললাম। সেমভাবে দেখো, এটা হচ্ছে বাড়ির গল্প। আমরা এবার অ্যাটমের গল্পে আসি। দেখো, আমরা এটা তোমার নিউক্লিয়াস সিটে জায়গা আছে তো, ঠিক আছে। দেখো, এইখানে তোমার আছে পজিটিভ চার্জ প্রোটন, গিজ করছে এর মধ্যে, আর এখানে আছে ইলেকট্রন। বিজ্ঞানী বোরের কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু বিজ্ঞানী বোর স্টেটমেন্টস, একটা ইলেকট্রন একটা স্টেশনারি অরবিটে রোটেট করার সময় কখনো এনার্জি নেয়ও না, কখনো এনার্জি দেয়ও না, কখনো এনার্জি নেয়ও না, কখনো এনার্জি দেয়ও না, হোয়াইল রোটেটিং ইন আ স্টেশনারি অরবিট। এবং এই অরবিটটা কিন্তু স্টেশনারি মানে এই রেডিয়াসটা কিন্তু ফিক্সড, এই রেডিয়াসটা কিন্তু ফিক্সড রেডি। এই ফিক্সড রেডি কখন হবে বলো তো? এদিক দেখো বাবা, এই ফিক্সড রেডি কখন হবে? দেখো, এই প্রোটনগুলো তো অ্যাট্রাক্ট করছে ইলেকট্রনকে বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডিউ টু proton having positive charge and electron having negative charge. Two opposite charges attract each other and according to Coulomb's it's known as electrostatic force. তুমি বুঝতে পারছো? এটা কিন্তু তোমার জন্য বলো, ক্লিয়ার? ওকে। এবারে যদি অনলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকতো তাহলে তো ইলেকট্রনের গায়ে এসে পড়তো। অনলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু এখানে নেই। The electrostatic force balanced by centrifugal force that's outer direction. আমরা জানি যে কোনো পার্টিকেলস বা কোনো যে কোনো কিছু হতে পারে, কোনো সার্কুলার অরবিটে ঘোরার সময় সে কিন্তু কন্টিনিউয়াসলি আউটওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে। এই আউটার ডিরেকশনে যে ফোর্সটা অ্যাপ্লাই করে তাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। মনে করো তুমি এখানে দাঁড়িয়েছো, তোমার দুটো হাত এখানে, তোমার এই হাত ধরে একজন বন্ধু টানছে তোমার কি বলবো বুলটি, এই হাত ধরে তোমার এক বন্ধু টানছে পুলটি। বুলটি যে ফোর্স দিয়ে টানছে পুলটিও যদি সেম ফোর্স দিয়ে টানে, যদি F1 F2 সমান হয় তাহলে তুমি কোন দিক যাবে? ফিক্স থাকবে। তো এখানে সেমভাবে এই অরবিটটা, আচ্ছা এই অরবিটটা ফিক্সড তখনই হবে যখন ইনওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড আউটওয়ার্ড ডিরেকশনে সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল। তো এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু ইকুয়াল। এখন তুমি বলো, যদি তোমার বুলটি একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করে দেন তুমি কোন দিক যাবে? তুমি এদিক শিফট করবে। সেমভাবে যদি আমার সেন্ট্রিফিউগাল ফোর্স একটু বাড়ে তাহলে ইলেকট্রনটা বাইরের দিকে যাবে। বাইরের দিকে মানে একটু অরবিট, নেক্সট অরবিটে গেল, তারপর অরবিটে গেল, হয়ে যাবে। কী বলছি, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমি বাড়াবো কীভাবে? সেন্ট্রিফিউগাল ফোর্স ডিপেন্ডস অন দ্য এনার্জি অফ ইলেকট্রনের নিজের কি এনার্জি আছে তার উপর ডিপেন্ড করছে সেন্ট্রিফিউগাল ফোর্সটা। এবার আমি যদি এই ইলেকট্রনের মধ্যে থাকা এনার্জি অ্যামাউন্ট, ইলেকট্রনের মধ্যে স্টোরড এনার্জি অ্যামাউন্ট বাড়িয়ে দিই, বাইরে থেকে এনার্জি অ্যাড করে এই ইলেকট্রনটা আস্তে আস্তে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়াতে ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে পৌঁছাবে, মানে এই অরবিট পর্যন্ত বা এই রেডিয়াস পর্যন্ত হাইয়েস্ট অ্যাট্রাকশন ফোর্স আসতে পারে, এর বাইরে কিন্তু আর আসতে পারে না। তো আমি যদি এই ইলেকট্রনটাকে পিছন দিক দিয়ে বা যে কোনো দিক থেকে এনার্জি প্রোভাইড করে যদি ইলেকট্রনের এনার্জি বাড়াই, দ্যাট মিনস সেন্ট্রিফিউগাল ফোর্স ইনক্রিজ করছে। সেন্ট্রিফিউগাল ফোর্স ইনক্রিজ করলে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস ইনক্রিজিং মানে রেডিয়াস বাড়বে মানে আস্তে আস্তে হাইয়ার অরবিটে যাবে। একটু ক্লিয়ার? আমার এখানে প্রশ্ন নয়, একটা স্টেটমেন্ট হচ্ছে
মিনিমাম কতটা এনার্জি প্রয়োজন, মিনিমাম কতটা এনার্জি প্রয়োজন এই লাস্ট অরবিট থেকে ইলেকট্রনটা বের করে কমপ্লিটলি বাইরে নিয়ে যেতে, যে মিনিমাম এনার্জি প্রয়োজন, দ্যাট মিনিমাম এনার্জি নোন অ্যাজ আয়োনাইজেশন এনথালপি অর এনার্জি। অ্যাম আই ক্লিয়ার? কোনো ডাউট আছে? হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি? Ionization energy is the minimum amount of energy which required to remove an electrons from valence shell of an element. কী বললাম, বোঝা গেছে? ভ্যালেন্স শেল থেকে আমি একটা ইলেকট্রনকে বের করে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যেতে যে অ্যামাউন্ট অফ এনার্জি, যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, সেই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিকে আমরা কী বলবো? আয়োনাইজেশন এনার্জি। এটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনো ডাউট আছে? ব্যাস, এবারে তুমি দেখো, আমরা কিন্তু জানি যে এলিমেন্টের যে অ্যাটম আছে তার লাস্ট অরবিট থেকে ইলেকট্রনটাকে বের করতে গেলে বাইরে থেকে এনার্জি দিতে হবে, দ্যাট এনার্জি নোন অ্যাজ আয়োনাইজেশন এনার্জি। টু ক্লিয়ার? এবারে তুমি বাইরে থেকে যখন এনার্জি প্রোভাইড করছো, তুমি কিভাবে জানছো, তুমি কিভাবে বুঝতে পারছো যে তোমার দেওয়া এনার্জিটা কেবল এই ইলেকট্রনটাই অ্যাবজর্ব করছে বাইরে যাওয়ার জন্য? এখানে তো আরও অনেক ইলেকট্রন রয়েছে, তারাও অ্যাবজর্ব করতে পারে। এখানে তো এই ইলেকট্রনটা শুধু বাইরে যাওয়ার জন্য না, ইলেকট্রনের রোটেশনের জন্য হতে পারে, ইলেকট্রনের ভাইব্রেশনের জন্য হতে পারে। মানে আমার যে এনার্জিটা, আমার দেওয়া এনার্জিটা অনলি ইউটিলাইজড হচ্ছে ভ্যালেন্স শেল থেকে বাইরে বেরোনোর জন্য। এটা আমি কনফার্ম কীভাবে হতে পারবো কি? হতে পারবো কি? দেখো, হতে কীভাবে পারবো? হতে পারবো না, কারণ অ্যাটম কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি, মানে যে কোনো এলিমেন্ট কি ভাই, গ্রুপ 18 বাদ দিয়ে বাকি কোনো গ্রুপের এলিমেন্ট অ্যাটম হিসেবে থাকে না, সবাই তো মলিকুল হিসেবে থাকে, হ্যাঁ কি না? মলিকুল হিসেবে থাকে। তুমি কি করে বুঝবে যে ভাই অ্যাটম বা মলিকুল তো খুবই ছোট্ট, হ্যাঁ কি না? তো তুমি বাইরে থেকে যে এনার্জিটা প্রোভাইড করছো, সেই এনার্জিটা এই এত বড় কম্পাউন্ডের কেবল এই ইলেকট্রনের পিছনেই ধোঁয়া দিচ্ছে, মানে সরি, এই ইলেকট্রনের পিছনেই দিচ্ছে, ইলেকট্রনটিকে বাইরে বের করার জন্য। আমি কি করে বুঝবো? আমি কি বুঝতে পারবো? আমি কনফার্ম হবো? আমাকে কনফার্ম হতে গেলে আমাকে কিন্তু একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাটম লাগবে। এরকম যখন অনেক কটা অ্যাটম একত্রিত হয়ে আছে, তখন কিন্তু আমি কনফার্মলি বলতে পারবো না আমার দেওয়া এনার্জি ইউটিলাইজড অনলি ফর দ্য রিমুভিং অফ ইলেকট্রন। আমি বলতে পারবো আমার দেওয়া এনার্জি, দেখো এখানে দেখো, এই ছেলেটার প্রতিদিন এফোর্ট দিচ্ছে। হ্যাঁ, এই ছেলেটা প্রতিদিন এফোর্ট দিচ্ছে। এফোর্ট বলতে ক্যাডবেরি দিচ্ছে, কী বলে, ব্লুবেরি দিচ্ছে, ব্লুবেরি কী বলে, ব্লুবেরি না, আরে কী বলে ওটাকে, আরে পুতুল কী বলে, আরে ভালুক কী বলে চুলের মতো, হ্যাঁ টেডি, ওই টেডি ফেডি এটা ওটা দিচ্ছে। না, আমার অভ্যেস নেই ভাই সব, টেডি ফেডি দিচ্ছে। সে কিন্তু ডিরেক্টলি মেয়েটার হাতে সে দিচ্ছে না, সে কিন্তু এই বাড়ির যে গেট আছে এই গেটের সামনে রেখে দিয়ে চলে যাচ্ছে। কারণ ছেলেটা তো দেখতেই পায় না এই মেয়েটা ঘরের মধ্যে। মেনলি আমরা তো অ্যাটম নিয়ে কথা বলছি, অ্যাটম তো মাইক্রো পার্টিকলস না, আমরা দেখতেই পাই না। আমরা কী করে বুঝবো আমার দেওয়া এনার্জিটা শুধুমাত্র এই ইলেকট্রনটাকেই বা এই মেয়েটাকে বের করতেই কাজে লেগেছে? বলতে পারবো কি? পারবো না। আমরা বাইরে থেকে এক্সটার্নালি এনার্জিটা দিচ্ছি। আমার দেওয়া এই গিফট বা এই ট্যাডি বিয়ারটা এই মেয়েটা গিয়েই তুলে আনছে, আমি কনফার্ম হতে পারবো না, কারণ এর আশেপাশে তো আরও অনেক ফ্যামিলি আছে, কাকা জ্যাঠার ফ্যামিলি আছে, এখানে ধরনের কাকার ফ্যামিলি থেকে আরও দুজন মেয়ে আছে, সেই মেয়েগুলো গিয়ে গিফটটা নিয়ে চলে আসতে পারে, এই জ্যাঠার ফ্যামিলি থেকে এরা গিয়ে গিফটটা নিয়ে চলে আসতে পারে। আমি কি করে বুঝবো যে এই যে গার্জেন রয়েছে এই ফ্যামিলির মেয়েটাই ওই দেওয়া গিফটটা অ্যাবজর্ব করেছে? বুঝতে পারবো কি? আমি তখনই কনফার্ম হয়ে বলতে পারতাম যদি এর দেখতে পেতাম না, এর আশেপাশে আর কোনো ফ্যামিলি না থাকতো। হ্যাঁ কি না? আর কোনো ফ্যামিলি না থাকতো মানে একটা আইসোলেটেড অ্যাটম থাকতো, তাই না? একটা আইসোলেটেড সিস্টেম থাকতো, তখনই আমি কনফার্মলি বলতে পারতাম। হ্যাঁ কি না? ও ঠিক আছে,
একদম আইসোলেটেড সিস্টেম থাকলে তখনই আমি অ্যাপ্রক্সিমেটলি এক্স্যাক্ট তো নয়, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারতাম যে আমার দেওয়া এনার্জি, আমার দেওয়া ক্যাডবেরি আমি যে মেয়েটাকে দেওয়ার কথা সেই মেয়েটাকে দিতে পেরেছি, কারণ ওই বাড়িতে ওই মেয়েগুলোই আছে, ওর কাকা জেঠার কোনো মেয়ে নেই, কাকা জেঠার ফ্যামিলি নেই, এই মেয়েগুলো তো নিতে তো একই তো মেয়ে ভাই, একই তো মেয়ে। ওটা নিয়ে বলছে পরে, কিন্তু এই পর্যন্ত কী বললাম বোঝা গেছে? তো আমার আয়োনাইজেশন এনার্জি মানে হোয়াট? আয়োনাইজেশন ইজ ডিফিনেশন কি? দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রনস ফ্রম ভ্যালেন্স শেল। তো আমার দেওয়া এনার্জিটা ইউটিলাইজড হতে হবে অনলি ফর রিমুভিং দ্য ইলেকট্রন। আদার্স আশেপাশে যদি কেউ থাকে তারাও তো অ্যাবজর্ব করে নিতে পারে, তাহলে আমি কী করে বুঝবো যে শুধু ইলেকট্রনটা রিমুভ হতে কতটা এনার্জি লেগেছে? বুঝতে পারবে কি? তার জন্য আমাকে করতে হবে আইসোলেটেড অ্যাটম। আমাকে কি চাই? আমার চাই আইসোলেটেড অ্যাটম। এবার তুমি বলো, ইন জেনারেল মোস্ট অফ দ্য এলিমেন্টস এক্সিস্ট অ্যাজ মলিকিউলস। আমি কীভাবে আইসোলেটেড অ্যাটম পাবো? আমি পেতে পারি একে প্রচুর হিট ফিট দিয়ে, এদেরকে মলিকিউলস থেকে ডিসোসিয়েট করে যখন আমি একদম ফ্রি গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাব, তখনই আমি এই ফ্রি অ্যাটম পাওয়ার প্রবাবিলিটি রাখতে পারি। কী বললাম বোঝা গেছে? তার মানে আয়োনাইজেশন এনার্জি, দ্যাট ইজ মিনিমাম এনার্জি হুইচ ইউটিলাইজড অনলি ফর দ্য রিমুভিং অফ ইলেকট্রনস, we can define it only when the atom exists in isolated state, that is free gaseous state. কি বললাম বোঝা গেছে? কোনো সমস্যা? সো দেন আমরা মডিফাই করে আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশন কী দিতে পারি? আয়োনাইজেশন এনার্জির ডেফিনেশন মডিফাইড ভার্সন কী দিতে পারি? দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, দ্য minimum amount of energy required to remove an electrons from valence shell of an isolated gaseous free atom is known as ionization energy. বুঝতে পারলাম কেন আইসোলেটেড, সেটা কি বুঝতে পারলাম? বার করছি বা কেন, কি উদ্দেশ্যে? আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। ইলেকট্রো পজিটিভিটি, ইলেকট্রো নেগেটিভিটি, এইগুলো ডিফাইন কীভাবে করবো ভাই? এই বেসিক প্রপার্টিস অফ এলিমেন্টদেরকে সাহায্যেই তো করতে পারবো, এগুলো জানতেই হবে আমাকে না? আচ্ছা, এখানে দেখো আমরা আয়োনাইজেশন এনার্জি পুরোপুরি ক্লিয়ারলি বুঝেছি, হ্যাঁ কি না? আমরা এটাকে ইকুয়েশন ফর্মে কি লিখতে পারি? কোনো একটা এলিমেন্ট আছে, মনে করো এক্স এলিমেন্ট আছে, দাদা পি এলিমেন্ট আছে, পি ফসফরাস নয়, পি না ঠিক আছে, পি এলিমেন্ট। এই পি এলিমেন্ট যখন গ্যাসিয়াস স্টেটে আছে, সলিড বা লিকুইডে যখন আছে বা অ্যাকোয়াস যখন, তখন কিন্তু হবে না বাবা। তখন আমি আয়োনাইজেশনকে ডিফাইন করতেই পারবো না, কারণ আমি জানি না আমার দেওয়া এনার্জিটা অনলি ইউজড ফর আয়োনাইজড কি না। আচ্ছা, নাম আয়োনাইজেশন কেন? একটা অ্যাটম থেকে যখন ইলেকট্রন বের করে নিচ্ছ, এই অ্যাটমটা পজিটিভ চার্জ ক্যাটায়নে পরিণত হয় নাকি? পজিটিভ চার্জ ক্যাটায়নে কারণ হয় নাকি? হয়তো, মানে আয়নিত হচ্ছে, তো আয়নে কনভার্ট হচ্ছে, তো দ্যাটস আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে? আচ্ছা, তো আমি সলিড স্টেটে বা লিকুইড স্টেটে ডিফাইন করতে পারবো না, একটু ক্লিয়ার হয়ে গেছে আমরা। তো আমরা গ্যাসিয়াস স্টেটে কোনো এলিমেন্ট যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি নেভার ফলে, সে কনভার্ট হচ্ছে পি প্লাস, অবশ্যই গ্যাসের স্টেটে প্লাস একটা ইলেকট্রন ছেড়েছে, দ্য মিনিমাম এনার্জি নোন অ্যাজ এনার্জি। একটু ক্লিয়ার না? হ্যালো, ক্লিয়ার না? আচ্ছা, এবারে মনে করো আমি সেই বাড়িতে আবার ফিরে যাব, খুবই ইম্পর্টেন্ট বাড়ি এটা। এখানে তোমার গার্জিয়ান আছে, এখানে তোমার 3 জন মেয়ে রয়েছে, তুমি বাইরে থেকে এনার্জি দিচ্ছ, যেহেতু আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, আমার দেওয়া এনার্জি, আমার মেয়ে, আমি এফোর্ট দিচ্ছি, মানে না তুমি এফোর্ট দিচ্ছ না, বাইরে থেকে কোনো পোল টু এফোর্ট দিচ্ছে,
এই মহিলাকে বের করার জন্য। এবার দেখো, সে এফোর্ট দিয়ে কি তিনটেকে একসাথে বের করতে পারবে? না, পসিবল না। আফটার গেইনিং এনার্জি, ইলেকট্রনস ক্যান রিমুভ ফ্রম ব্যালেন্স সেল ওয়ান আফটার ওয়ান, একটার পর একটা, নট সিমুলটেনিয়াসলি। আমরা একই সাথে তিন চারটেকে বের করতে পারি না। কী বললাম, বোঝা গেছে? কোনো সমস্যা? আচ্ছা, এবার একটু দেখো তো ভাই, একটা জিনিস বলি, বাড়ির ফ্যামিলির সাথে আমি পুরোপুরি মেলাতে পারছি? মিলছে? আচ্ছা, মনে করো, দেখো এখানে গার্জেন হিসেবে তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে 10 জন আছে, 10 জন প্রোটন আছে, যারা স্নেহ, মায়া, ভালোবাসা সবার দিয়ে টেনে রাখে। প্রথম মেয়েটা যেই পালিয়ে গেল, প্রথম মেয়েটাকে পালিয়ে যেতে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, ওরা আরো দূরে সরে গেল, ওরা দুজন। তাকে বলা হয় ফার্স্ট আয়নেশন এনার্জি। এটু ক্লিয়ার? আচ্ছা, যখন প্রথম ইলেকট্রনটা বেরিয়ে যাবে বাই রিলিজিং ফার্স্ট ইলেকট্রন, তোমার মনে হয় না এই পি নামক এলিমেন্টটা পি প্লাসে কনভার্ট হবে? বিকজ নাও number of electrons, number of total electrons and number of total protons are not equal. After removing one electrons from valence shell, comparatively number of protons increases, হ্যাঁ কি না? increases মানে বাড়েনি, বাট অবশ্যই বেশি আছে। number of protons is greater after removing an electrons. এটু ক্লিয়ার? ওকে, এবারে দেখো, যদি পজিটিভ চার্জ হয়, আমরা কিন্তু আগে সাইজে পড়েছিলাম, সাইজ নিয়ে যখন পড়ার সময় কোনো নিউট্রাল অ্যাটম থেকে যখন আমরা ইলেকট্রন বের করে আমরা ক্যাটায়নে কনভার্ট করি, তখন তাদের সাইজ কিন্তু ডিক্রিজ করে, এবং সিমিলারলি যখন ইলেকট্রন অ্যাড করি এবং অ্যানায়নে কনভার্ট করি, তখন কিন্তু তাদের সাইজ ইনক্রিজ করে। এখানে সাইজ ডিক্রিজ করে, এখানে সাইজ ইনক্রিজ করে। কেন ভাই, একটু দেখো তো। দেখো, যখন প্রথম মেয়েটা বেরিয়ে গেল, দেখো আগে 10টা প্রোটনের মানে 10টা গার্জেনের, 10জন গার্জেনের কমপ্লিট অ্যাট্রাকশন ফোর্স 3 জনের প্রতি ডিস্ট্রিবিউটেড ছিল। যেমন ধরো, এই 10জন মানুষ রাত্রেবেলা ওয়ার্কিং প্লেস থেকে ফেরার সময় 15টা লজেন্স এনেছে। 15টা লজেন্স ইজ আ কাইন্ড অফ অ্যাট্রাকশন ফোর্স। তো পার মেয়ে কতগুলো করে অ্যাট্রাকশন ফোর্স পাবে? 5টা করে, মুখে বলো, 5টা করে। আচ্ছা, আফটার রিমুভিং ওয়ান ইলেকট্রনস, সিমিলারলি 15টা যদি লজেন্স আনে, আচ্ছা মনে করো 30টা এনেছে, 30টা লজেন্স, 30টা এনেছিল, তো এ কটা পাবে? 10টা, এ 10টা, এ 10টা। আফটার রিমুভিং ওয়ান ইলেকট্রনস, এখানে আমার যে 10জন গার্জেন, সে আবার সেই, হ্যাঁ, সে আবার 30টাই লজেন্স এনেছে, কিন্তু এখন বাড়িতে মেয়ের সংখ্যা কি? 2জন। তো এখন সবাই ভাগে বেশি মানে কম পাবে? বেশি মানে অ্যাট্রাকশন ফোর্স বেশি। 30 লজেন্স মানে অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্স বেশি, হ্যাঁ কি না? যদি অ্যাট্রাকশন ফোর্স বাড়ে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি বাড়ে, সাইজ কী হবে? বাড়বে নিশ্চয়ই, সাইজ বাড়বে। এই তুমি পড়াশোনা বুঝছো? এই মেঘগুলোকে আমি এখানে পি কেন লিখলাম? এদেরকে যদি বেশি করে টানে নিউক্লিয়াসের দিকে, সাইজ বাড়বে? সাইজ কমবে, স্কুইঞ্জ হয়ে যাবে, কন্ট্রাক্ট হয়ে যাবে। কিন্তু তুমি দেখো, এটা অ্যাট্রাকশন করছে বলে কমছে, কিন্তু এমনিতে তো যত ইলেকট্রন কমবে তত রেডিয়াস বাড়বে। ইলেকট্রন কমলে রেডিয়াস বাড়ে কোনোদিনও? ইলেকট্রন কমলে কম্পারেটিভলি নিউক্লিয়ার চার্জ বাড়ছে, দ্যাট মিন্স অ্যাট্রাকশন ফোর্স টুয়ার্ডস নিউক্লিয়াস ফর দ্য লাস্ট ইলেকট্রন, লাস্ট ভ্যালেন্স শেল ইলেকট্রন, ইলেকট্রন বাড়ছে। এখানে Q1 Q2 বাড়ছে, দ্যাটস ওয়াই সাইজ ডিক্রিজ করছে। Q1 Q2 কী ছিল? আমি ওগুলো নিয়ে পরে বলছি। এখানে দেখো, এখানে তো আমার নাম্বার অফ প্রোটন তো সেমই আছে, 10টা প্রোটন। সে আগে 30টা লজেন্স দিয়ে 3জন মেয়েকে টানতো, এখন 30টা লজেন্স দিয়ে 2জন মেয়েকে টানছে। তো 2জন মেয়ে বেশি অ্যাট্রাকশন ফিল করবে না? এরা স্কুইঞ্জ হয়ে যাবে না? এরা ছোট হয়ে যাবে না? তো সাইজ কী হবে? ছোট হয়ে যাবে, হ্যাঁ কি না? কী বলছি, বোঝা যাচ্ছে? দেখো, সাইজ ছোট হয়ে গেছে মানে কি?
সাইজ ছোট হয়ে গেছে মানে কি বাকি দুটো মেয়েকে এখন বেশি অ্যাট্রাক্ট করছে কম্পেয়ার টু আগের, আগের বেশি অ্যাট্রাক্ট করছে। ভাই একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, বাকি দুটোর প্রতি রেস্ট্রিকশন বাড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 সেটাই হয়েছে, রেস্ট্রিকশন মানে অ্যাট্রাকশন বেড়েছে। এবারে আর একজন ছেলে এসছে পল্টুর বন্ধু সল্টু। রাম শ্যাম যদু মধু না না না, আমি পল্টু সল্টুই নেব। এই সল্টু সে এসছে এই ইলেকট্রনটাকে নিয়ে বেরোনোর জন্য। দ্য মিনিমাম এফর্ট হ্যাভ টু গিভ বাই সল্টু টু রিমুভ দ্যাট দ্য গার্ল ফ্রম আরো বেশি the attraction force of guardians should be larger than previous because attraction force now is greater than previous. মানে একটা মেয়ে পালিয়ে গেছে ভাই, বাকি মেয়েদের প্রতি রেস্ট্রিকশন তো বাড়বে, দ্বিতীয় মেয়েকে বের করা তো চাপ হয়ে যাবে। তো এই সল্টু নিশ্চয়ই পল্টুর থেকে, কোথায় গেল পল্টু, এই তো পল্টুর থেকে বেশি এনার্জি দিতে হবে। তার মানে কি সল্টুকে যে মিনিমাম এনার্জি দিতে হচ্ছে ইলেকট্রনকে বের করার জন্য, তার নাম যদি আনসার যদি সেকেন্ড দিই, মানে সেকেন্ড আনসার যদি কোন অ্যামাউন্টটা বেশি, ফার্স্ট আনসার এনার্জি বেশি না সেকেন্ড আনসার এনার্জি বেশি? অবশ্যই সেকেন্ড। সল্টু বেশি এনার্জি দিয়েছে, দেখতেই পাচ্ছি তো। কী বললাম বুঝতে পারি? এটুকু কোনো ডাউট আছে? এবারে আমরা তিনটে জিনিস দেখব যে এই আয়োনাইজেশন এনার্জি কিসের উপর নির্ভর করে। ওখানে তোমার দুই রয়েছে। আচ্ছা সরি, এই আয়োনাইজেশন এনার্জি কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে ভাই? দেখো মানে আমরা এখানে লিখতে পারি খুবই সুন্দরভাবে। দেখো ফ্যাক্টর এফেক্টিং ফ্যাক্টরস অ্যাফেক্টিং আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে? ফার্স্ট ফ্যাক্টর সাইজ অফ অ্যাটম। ঠান্ডা হলে দেখো তো এখানে নিউক্লিয়াস, একটা অ্যাটমের সাইজ এই, লাস্ট অফ এই, এখানে আমার নিউক্লিয়াস আর একটা অ্যাটমের সাইজ এই। তো এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে যে এনার্জি লাগবে, এখান থেকে ইলেকট্রন বের করতে যে এনার্জি লাগবে কোনটা বেশি লাগবে? E1 is larger than E2 because their size ছোট, তার মানে অ্যাট্রাকশন ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মোর, সাইজ ছোট হওয়ার কারণে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মোর, মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স টুয়ার্ডস নিউক্লিয়াস ফর ইলেকট্রনস ইজ লার্জার, হ্যাঁ কি না? সো দ্যাটস ওয়াই এখানে আমার বেশি আয়োনাইজেশন এনার্জি লাগছে, এখানে আমার কম আয়োনাইজেশন এনার্জি লাগছে। তার মানে আয়োনাইজেশন এনার্জি ডিপেন্ডস অন দ্য সাইজ অফ অ্যাটম। সাইজ যত ছোট হবে আয়োনাইজেশন যত বেশি হবে, হ্যাঁ কি না? তো আমরা কী বলে লিখতে পারি এখানে? ইনভার্স প্রপোর্শনাল আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু 1 সাইজ অফ সিয়ানা সাইজ, পড়াশোনা বাদ দিয়ে সব কিছু হয়, সাইজ অফ দ্য অ্যাটম। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর কি আমরা একটু আগে পড়েছি। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে নিউক্লিয়ার চার্জ। ওটা আবার কি করে ডিপেন্ড করবে? ভাই নিউক্লিয়ার চার্জ মানে কি? নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন, সর্বনাশ বাবাগো। নিউক্লিয়ার চার্জ কীভাবে ডিপেন্ড করছে? আয়োনাইজেশন এনার্জি ভাই, নিউক্লিয়ার চার্জ মানে নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন নিউক্লিয়াস যত বেশি তত বেশি অ্যাট্রাকশন মানে ইলেকট্রনকে বের করা তত ডিফিকাল্ট মানে তত বেশি আয়োনাইজেশন এনার্জি। দ্যাট মিনস যত বেশি নিউক্লিয়ার চার্জ তত বেশি আয়োনাইজেশন এনার্জি, দ্যাট ইজ প্রপোর্শনাল রিলেশন। আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার চার্জ। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, একটু মনে করে দেখো তো স্ল্যাটার্স রুল থেকে, যে নিউক্লিয়ার চার্জ তো জেড আমরা জানি, কিন্তু জেড পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স লাস্ট অরবিটের ইলেকট্রন ফিল করে না। লাস্ট অরবিটের বা ভ্যালেন্স শেলের ইলেকট্রন ফিল করে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অ্যান্ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিপেন্ডস অন দ্য অ্যাটমিক নাম্বার মাইনাস শিল্ডিং কনস্ট্যান্ট।
শিল্ডিং কনস্ট্যান্ট রিপ্রেজেন্টস দ্য শিল্ডিং অ্যামাউন্ট অফ ইনার ইলেকট্রনস, শিল্ডিং অ্যামাউন্ট বাই ইনার ইলেকট্রনস। ঠিক বলছি? এবার দেখো তো, এটা তো স্ক্রিনিং কনস্ট্যান্ট বা স্ক্রিনিং এফেক্ট, এইটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই জেড এফেক্টিভ বা জেড যত বেশি হবে, দেখো এই জেড এফেক্টিভ বা জেড এরা যত বেশি হবে তত বেশি আয়োনাইজেশন এনার্জি হবে, হ্যাঁ কি না? এই জেডের সম্পর্কে তো বললাম, এই একটু এই আগের পয়েন্টে তো বললাম, নিউক্লিয়ার চার্জ যত বেশি তত বেশি আয়োনাইজেশন এনার্জি, তাই তো? এবারে নিউক্লিয়ার চার্জ তো আমরা পড়ে নিয়েছি, আর পড়ার প্রয়োজন পড়বে না। আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে ভ্যালেন্স শেল ইলেকট্রন ফিল্ডস how much effective attraction force is represented by, জল খাও, জল খাও। ঠিক আছে, জল এফেক্টিভ না এখানে দেখো, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড এফেক্টিভ। এই জেড এফেক্টিভটা কখন বেশি হবে? যখন জেড বেশি হবে বা সিগমা কম হবে, হ্যাঁ কি না? এখানে জেড বেশি হওয়ার কোনো গল্পই নেই। ফর আ স্পেসিফিক এলিমেন্ট জেড ইজ ফিক্সড। সিগমা যখন, দেখো আমি জেড নিয়ে কোনো কথা বলছি না, সিগমা যখন কম হবে মানে বিয়োগ করতে আমার কম হচ্ছে, তার মানে কি ওভারঅল জেড এফেক্টিভ বাড়ছে। মানে সিগমা আমার কম হলে জেড এফেক্টিভ বাড়ে মানে অ্যাকচুয়ালি আয়োনাইজেশন এনার্জি বাড়ে। তার মানে কি বুঝতে পারছি, সিগমার সাথে আয়োনাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি বলতে পারি, থার্ড পয়েন্টে সুন্দরভাবে লিখতে পারি আমরা যে আয়োনাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। এই হচ্ছে তিনটে এফেক্টের পরিমাণ। এই পর্যন্ত ক্লিয়ার না? নো, এবারে ইয়েস। কোনো ডাউট? আমরা এবার কোশ্চেন আনসার করবো।